আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করেছো, অবশ্যই আগামীকালকে তোমার পরীক্ষাটা তোমার আচ্ছা যদি পরীক্ষা দেয়াই লাগে তাহলে এখন থেকে একটা মেন্টালিটি সেট করে ফেলো যে আগামীকালকে তোমার পরীক্ষা ভালো হবে। দেখো লিখে রাখছি যে খারাপ প্রিপারেশন নিয়েও পদার্থবিজ্ঞান প্রথম পত্রে খেলা হবে। অবশ্যই আগামীকাল খেলা হবে যদি তুমি তোমার ব্রেনকে এই জিনিসটা বুঝাইতে পারো এবং যা প্রিপারেশন নিয়েছো অলরেডি তো প্রিপারেশন নেওয়া শেষ। এখন জাস্ট আমরা কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। আগামীকাল পরীক্ষার হলে যে স্ট্র্যাটেজি গুলো হবে বা যে গেম প্ল্যান গুলো হবে, এই জিনিসগুলো বা যে শর্টকাট গুলো আছে, যে ফাঁকিবাজি বুদ্ধিগুলো আছে বা সেই জিনিসগুলো তোমাকে আমি শেখানোর চেষ্টা করবো। এখন কথা হচ্ছে ভাইয়া আমার প্রিপারেশন বইটা ভালো না, আরে ভাইয়া জিজ্ঞাসা করছি দরকার নাই তো, যা প্রিপারেশন নিয়েছো এই জিনিসগুলো নিয়ে পরীক্ষা দিতে যাও। আদারওয়াইজ কি অপশন আছে? তোমাকে কি আরো এক মাস সময় বাড়াই দিবে যে তুমি এক মাস ভালো মতো পড়ে আসে তারপর পরীক্ষা দাও? না, তার মানে যে যতটুকু পড়ছো যতটুকু কন্টেন্ট মাথার মধ্যে আছে এটা দিয়ে আমাকে পরীক্ষা ভালো করে দিয়ে আসা লাগবে। তো কেমনে ভাইয়া পরীক্ষা ভালো করে দিয়ে আসবো? এই জিনিসগুলো আমাকে শেখান, আসো এই জিনিসগুলোই তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে তুমি পরীক্ষা হলে গেছো, যাওয়ার পরে যখন তোমাকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্ন দিছে, ঠিক আছে, এমসিকিউ অংশ যেহেতু তোমাকে প্রথমেই দিবে, তো এমসিকিউ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো বলছি আগে যে প্রিপারেশন যেমনই হোক কনফিডেন্স লেভেল হচ্ছে 100 থাকা লাগবে। মনে করো ওই যে সেদিন ফানি ভিডিও দেখলাম, একটা রিলস ভিডিও দেখলাম, যে ওইখানে বলছে যে প্রিপারেশন হচ্ছে 2%, কনফিডেন্স লেভেল হচ্ছে 98%। যদি এরকমও হয় ভাইয়া তারপরেও সমস্যা নাই, বাট আমি চাই তোমার কনফিডেন্স লেভেল 98 না, তোমার কনফিডেন্স লেভেল যেন 100% থাকে। আমার ভিডিও যারা দেখতেছো, এটা ক্লিক করছো, তাদের কনফিডেন্স লেভেল 100 মধ্যে 100 হওয়া লাগবে। আরেকটা কথা, তোমাদের মধ্যে এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, কেন সাবস্ক্রাইব করো নাই? অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখো প্রশ্ন আমি পাইলাম, এখন প্রশ্ন পাওয়ার পরে এমন হইতে পারে ফিজিক্সের এমসিকিউর ক্ষেত্রে যে মনে করো এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, প্রথম 4টা এমসিকিউ আমি কিছুই পারি না, প্রথম 4টাই পারি না। এখন নর্মালি জিনিসটা কি হয় জানো, আমাদের ব্রেন কিভাবে কাজ করে, যে প্রথম যদি কোনো একটা জিনিস আমি পারি আমার মন অটোমেটিক ভালো হয়, পারতেছি প্রথম 2টা পারতেছি, তারপরে পরেরগুলো পারবো। ব্রেন কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট তোমার উপর নিয়ে আসতেছে, ইমপ্রেশন দিচ্ছে। কিন্তু যদি এমন হয় যে প্রথম 4টা এমসিকিউ আমি পারি না, তো তুমি দেখে কিন্তু ভয় পেয়ে যাচ্ছ যে ভাইয়া 4টা এমসিকিউ পারি না, আমি পারবো কিনা। আমি তো বললামই তুমি অবশ্যই পারবা, এবং প্রশ্নের মধ্যে তারা সেই প্যাটার্নটা রাখার চেষ্টা করছে যে অবশ্যই একটা শিক্ষার্থী যেন অ্যাটলিস্ট পাস মার্ক তুলতে পারে। যারা পাস করার চিন্তা ভাবনা করতেছো অবশ্যই পারবা, আর যারা এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করতেছো তারাও এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা। আমি একটু তোমাকে বলার চেষ্টা করি। তো আমি প্রশ্ন পাওয়ার পরে 1 থেকে 25 নাম্বার পর্যন্ত, 1 থেকে মনে করো 25 নাম্বার পর্যন্ত প্রশ্ন আছে। এখানে তোমাকে 3 স্টেপ মেথড ফলো করা লাগবে। আমি সবসময় যে মেথডটা ফলো করতাম এটাকে আমি বলি 3 স্টেপ মেথড। 3 স্টেপ মেথড কি? যে স্টেপ 1 তুমি যে কাজটা করবা ভাইয়া, 1 থেকে 25 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো তুমি একবার করে পড়ে ফেলবা। পড়ে ফেলার পর তুমি এখানে দেখতে পারবা যে কিছু প্রশ্ন আছে তোমার উদ্দীপক টাইপের, কিছু প্রশ্ন আছে তোমার দেখবা যে যেটা আমরা গ্রাফ বলি বা চিত্র বলি, এগুলো তোমাকে দিয়ে দিছে। কিছু প্রশ্ন আছে বেসিক টাইপের প্রশ্ন এবং কিছু আছে ম্যাথ টাইপের প্রশ্ন। তো আমি তো তোমাকে বললাম যে তোমাকে মাথা ঠান্ডা রাখা লাগবে, অবশ্যই তুমি পারবা। পরীক্ষা কঠিন জিনিসটা, পরীক্ষা সহজ একটা জিনিস, বাট গেম প্ল্যানের অভাবে আমরা আসলে ভালো করতে পারি না। তো তোমার এখানে দেখবা বেসিক প্রশ্নে আসবে তোমার 5 থেকে 7টা প্রশ্ন বেসিক প্রশ্ন আসবে, 5টা প্রশ্ন ম্যাথ আসবে, গ্রাফ থেকে 2-3টা আসবে, উদ্দীপক তোমার এরকম উদ্দীপক থেকে 2-3টা প্রশ্ন থাকবে। তো সব মিলাই তোমার কিন্তু 25টা প্রশ্ন সেট হবে। তো তুমি যখন প্রথমেই দেখবা সবগুলোতে একবারই ব্রেন কাজ করবে না, এই 25 মিনিট সময়টাকে আমাকে ভাগ করে নেওয়া লাগবে। আমি হলে যে কাজটা করতাম, প্রথম আমি 1 থেকে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি এই 25টা প্রশ্নই পড়ে ফেলতাম। 1 নাম্বার পারি শিওর মোটামুটি দাগাই ফেলবো, 2 নাম্বার পারি দাগাই ফেলবো, 3 পারি না, 4 পারি না, 5 পারি না, দাগাবো না, 6 নাম্বার পারি তাহলে 6 নাম্বারটা দাগাবো। এভাবে আমি প্রথম ক্লিকে বা প্রথম স্টেপে দেখবো 1 থেকে 25-এর মধ্যে ওই যে বললাম যে 5 থেকে 7টা প্রশ্ন বেসিক টাইপের প্রশ্ন আছে, আমি এইগুলো উত্তর করতাম। তাহলে দেখবা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। কি ব্যাপার, আমি তো 3 থেকে 4 মিনিটে 7 থেকে 10টা প্রশ্ন দাগিয়ে ফেলেছি। তো কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো তোমার প্রথম যে কাজটা হবে, এই 1 থেকে 4 অথবা 5 মিনিট ধরলাম, 1 থেকে 5 মিনিটে সহজ যে প্রশ্নগুলো আছে যেগুলো 100% শিওর, যেগুলো পারো দাগাই ফেলো। এরপরে স্টেপে দেখো তুমি যেগুলো ছোট ছোট ম্যাথ আছে বা যেগুলো ক্যালকুলেশন করতে হয় এগুলো দেখো। তো এই ক্ষেত্রে তোমার ধরো যে সময় লাগবে, আবারও ধরো যে তোমার 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগলো। তো এভাবে তুমি 10 মিনিটে 2টা স্টেপ, প্রথম স্টেপ একটা পাড়ি দিয়েছো, 10 মিনিট পর 2টা স্টেপ পাড়ি দিছো, এবং এই 2টা স্টেপ পাড়ি দেওয়ার ফলে কি হয়েছে, প্রথম স্টেপে সহজ করে দেখাইছো 5 থেকে 7টা, দ্বিতীয় স্টেপে ছোট ছোট ম্যাথগুলো করছো যেগুলো পারো, ব্রেন্ডে কম মানে প্রেশার দিয়ে হয় সেগুলো দেখাইছো। এভাবে দেখবা যে অলরেডি তোমার যারা ভালো পারো তারা 15+ দেখাই ফেলবা, আর যারা মোটামুটি পারো দেখবা যে মিনিমাম 10+, আমি 12টাও বলবো না, মিনিমাম দেখবা যে 10 থেকে 12টা তুমি অলরেডি দেখাই ফেলছো। তাহলে প্রথম দেখো 10 মিনিটে তোমার যে 10 থেকে 12টা বা 15টা হয়, তোমার কিন্তু ব্রেন অলরেডি রিল্যাক্স মুডে চলে যাচ্ছে। এরপরে দেখো যেগুলো তোমার চিন্তা করতে হয়, একটু ক্যালকুলেশন করতে হয়, গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, উদ্দীপক রিলেটেড যে প্রবলেমগুলো আছে, ট্রাই করবা 15 থেকে 16 মিনিটের মধ্যে মোটামুটি 18 থেকে 20টার মতো দাগাই ফেলা, ঠিক আছে? কারণ তোমার হাতে এখন 10 মিনিট সময় আছে। এরপরে তুমি যে 7 থেকে 8টা বা 10টা পারো না, যেগুলো বড় বড় ম্যাথ আসছে, একটু ক্যালকুলেশন করতে হয়, একটু চিন্তা করতে হয়, তুমি সেই ম্যাথগুলো করতে পারো। এভাবে তোমাকে 3 স্টেপ, এটা জাস্ট আমি এক্সাম্পল তোমাকে দিলাম, তুমি সময়গুলোকে ভাগ করে নিবা। এই 25 মিনিট সময়কে 3টা ভাগে ভাগ করবা, তাহলে দেখবা যে তোমার
এইটাতে করে কি হবে, প্রথম স্টেপে তুমি অনেকগুলো দাগে ফেলছো, দ্বিতীয় স্টেপে আরো কিছু দাগে ফেলছো, তৃতীয় স্টেপে আরো কিছু দাগে ফেলছো। তো এইভাবে তোমার ব্রেন কিন্তু ভাই অনেক রিল্যাক্স থাকবে। যদি রিল্যাক্স থাকে তাহলে দেখবা পরীক্ষা ভালো হয়ে যাচ্ছে। এবং যেটা বললাম যে পরীক্ষার আগের রাতে বেসিক্যালি তুমি, হ্যাঁ অবশ্যই তুমি যে জিনিসগুলো পড়ছো এগুলো তোমার রিভিশন দেওয়া উচিত। সবাই পড়ে ফেলছো হয়তো বা আজকে রাতে অনেকে ভিডিও দেখবা, কালকে অনেকে সকালে দেখবা। তো এই জন্যই তোমাকে আমি এই জিনিসটা বললাম যে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, কনফিডেন্স লেভেল থাকবে 100-100। প্রথমে যদি এমসিকিউ পোর্শনটা আমার ভালো পরীক্ষা আমি দিতে পারি, তাহলে দেখা যাবে যে সৃজনশীলের অংশটা আমার অটোমেটিক ভালো হয়ে যাবে। তাহলে এমসিকিউ শেষ করার পরে সৃজনশীলের জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সৃজনশীলের জন্য আমি 30 মিনিট করে সময় পাচ্ছি। তাহলে 5টা সৃজনশীল যেহেতু লেখা লাগবে ভাইয়া, এখানে এই 5টা সৃজনশীলের জন্য আমার 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া আছে, 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া আছে। কিন্তু কথা হচ্ছে আমাকে প্রথমেই প্রশ্নটা ভালো মতো অ্যানালাইসিস করতে হবে যে প্রশ্নের মধ্যে কি কি সৃজনশীল আসছে। তো এখানে ধরো তোমার সবগুলো প্রশ্ন দেওয়া আছে, এই পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া আছে, এই পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া আছে। এখানে 1 নাম্বার সৃজনশীল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, এরপরে মনে করো সাপোজ ধরলাম যেখানে 8 নাম্বার প্রশ্ন আছে। এমন হইতে পারে প্রথম সৃজনশীলটা স্যার একটু পেছাই দিছে, পরেরটাও পেছাই দিছে, তারপরেরটাও পেছাই দিছে, তুমি এই তিনটার মধ্যে একটা তোমার কমন আসে নাই। এমন হইতে পারে যে তোমার এখানে 4 নাম্বার কমন, 5 নাম্বার কমন, তারপরে 6 নাম্বারটা আবার তোমার কমন নাই, এটা তোমার কমন নাই, 7 নাম্বারও কমন নাই, আবার 8 নাম্বারটা যে তোমার কমন, এটা তোমার কমন, এটা কমন, এটা কমন। এমন হইতে পারে প্রশ্নের মধ্যে। তো তুমি যদি প্রথম 4টা দেখে বা প্রথম 3টা দেখে ডিসিশন নিয়ে ফেলো যে প্রশ্ন মানে কঠিন হইছে, আমি পারি না, কি করবো, তাহলে কিন্তু সমস্যা। তোমাকে টার্গেট রাখা লাগবে ভাইয়া, যেভাবেই হোক। তোমাকে প্রথম কথা হচ্ছে পরীক্ষা যদি তুমি দিতে যাওয়া ভাইয়া, 5টা সৃজনশীল উত্তর করবা। প্রিপারেশন যেমনই হোক, যদি একান্তই না পারো, মানে নাম্বার সারা দিবে কিনা এটা নিয়ে ভাবার সময় নেই আমার। আমি 5টা প্রশ্ন উত্তর করব। তো এই 5টার মধ্যে আমার 3টাকে টার্গেট নেওয়া লাগবে। এই 3টা আমি 100% ইফোর্ট দিব, এবং এই 3টা তোমার মানে সব থেকে ভালো যে 3টা প্রশ্ন পারো ভাইয়া, সেই 3টা প্রশ্ন উত্তর করবা। তো এই যে বললাম তুমি 4 নম্বরটা সব থেকে ভালো পারো, প্রথম 5 মিনিট প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করছো, তাহলে তোমার এখানে 30 মিনিটের মধ্যে 5 মিনিট চলে গেছে। যেহেতু এই প্রশ্ন তুমি সব থেকে ভালো পারো, দেখা যাবে এটা তুমি 20 মিনিটে উত্তর করে ফেলছো, আরো 5 মিনিট এখানে এক্সট্রা আছে। এরপর এটা ভালো পারো, এটা সুন্দর মতো লিখলা, এরপর এটা ভালো পারো, এটা সুন্দর মতো লিখলা। তারপরে যে 3টা ভালো পারো ওই 3টা প্রশ্ন খুব সুন্দরভাবে লিখলা, ঠিক আছে? তো এখানে দেখা যাবে ফিজিক্সে তো নাম্বার কাটার প্রবলেম মানে পসিবিলিটি থাকে না, তিনি ভালো লিখতে পারলে তিনি 30-এ 30 পেয়ে যাওয়া। আর যারা উইক স্টুডেন্ট যে ভাই পাস করবো কেমনে, তাহলে তাদের কথা বলি, তুমি যদি 3টা উত্তর করো 30-এর মধ্যে 20 প্লাস তো পাবা, 20 প্লাস তো পাবা, অলরেডি 5 মার্ক উঠে গিয়েছে। আর পরবর্তীগুলো যদি লিখতে পারো দেখা যাবে 40-এর মধ্যে মিনিমাম 35 থেকে তোমার 30 থেকে 35 আসবে। তো যারা এ প্লাস ইনশিওর করতে যাচ্ছ বা 90 প্লাস ইনশিওর করতে যাচ্ছ, তোমার 3টাতে 30 চলে আসতেছে। এরপরে যে প্রশ্নগুলো আছে তুমি যদি মোটামুটি লিখতে পারো, একটা যদি 8 পাও, একটা যদি 6ও পাও ভাইয়া, ঠিক আছে? তুমি যদি ভালো করে মনে করো যে ঘর নাম্বারটা পাও না, বোঝো নাই, তারপরে দেখবা স্যার তোমাকে লিখলে 6 দিয়ে দিচ্ছে, দিবে ভাইয়া, চাপ নিও না। তারপরে দেখবা তোমার এখানে 40, এখানে তোমার 45 প্লাস কিন্তু ইজিলি চলে আসতেছে। এখানে যদি তোমার 45 আসে ভাইয়া, তোমার প্র্যাকটিক্যালে তো 25 আসে, তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে 40, 50, 60, 70 এমনিতে আসতেছে। আর তুমি যদি এই তোমার কি বলে এমসিকিউ যদি 20টাও তুমি গাইড করতে পারো, তাহলে তোমার 70 আর 20 কিন্তু 90 চলে আসতেছে। এটা যারা মানে একদম টপার হয়ে তাদের কথা বললাম। আর যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো যে ভাইয়া তুমি যদি লিখে আসতে পারো, অবশ্যই তুমি নাম্বার পাবা। এবং একটা জিনিস তোমাকে আমি শেখাই দেই, তুমি জাস্ট ফরম্যাটটা অ্যাপ্লাই করবা, খাতার মধ্যে সুন্দর করে 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে এখানে তুমি ক নাম্বারটা সুন্দরভাবে লিখলা, ক নাম্বার লিখলা, এখানে তুমি খ নাম্বার সুন্দরভাবে লিখলা। এইটা যদি লিখতে পারো মোটামুটি, এখানে তোমাকে স্যার 1-এ 1 দিবে, ভালো লিখতে হলে 2-এ 2 দিবে, কোনো সাবজেক্ট তেরা হয় এখানে তোমাকে 1.5 দিতে পারে, অথবা তোমাকে এখানে 1 দিতে পারে, বাট মোটামুটি লিখলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। এটা লেখার পরে গ নাম্বারে তুমি যে কাজটা করো ভাইয়া, যারা হচ্ছে একদম পড়াশোনা করো নাই, ফাঁকিবাজি টেকনিক অ্যাপ্লাই করতে চাও ভাইয়া, তারা যে কাজটা করবা, এই যে গ নাম্বারটা এখানে সুন্দরভাবে লেখা শুরু করবা, এখানে সুন্দরভাবে লেখা শুরু করবা, দেখবা যে এখানে দেয়া আছে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো সুন্দরভাবে লিখলা। তারপর বলবা যে আমরা জানি লিখে সূত্রটা লিখবা, লেখার পরে সূত্রটা বসায় ম্যাথ ক্যালকুলেশন করবা, গ নাম্বারে মার্কস পেয়ে যাবা। সূত্র হলে এখানে মার্কস হয়। এবং ঘ নাম্বারের মধ্যে ওই একই স্টেপ দেয়া আছে, যেগুলো সেগুলো লিখলা, সূত্র অ্যাপ্লাই করলা, বলছে যে উদ্দীপকের সাথে এটা আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা বা এটা তুমি কিভাবে বের করবা, এইটা যদি কথাবার্তা বলে, একটা মন্তব্য তোমাকে বলে, মন্তব্য তোমাকে জানতে চাইবে। এই মন্তব্য না লিখলে কিন্তু মার্ক পাবা না। তাহলে এই যে দেয়া আছে জন্য মার্কস পাবা। তারপরে সুন্দরভাবে যদি ম্যাথ করতে পারো, একবারে যদি হয় তাহলে 4-এ 4, আর যদি কোনো কারণে না হয়, এই মন্তব্য যা বলছো তোমার যেটা মনে হয় অ্যাটলিস্ট লিখে দিয়ে আসো। যদি লিখে আসতে পারো, তোমাকে 4-এর মধ্যে 2 তো দিবে ভাইয়া, 2 তো দিবে। আর মোটামুটি যদি স্যার ভালো হয় 3ও দিতে পারে। আর একবার হয়ে গেলে 4-এ 4 পাবা। এই জন্য বললাম আগামীকাল যেহেতু আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা সবগুলো সৃজনশীল উত্তর করবো, এমসিকিউ অংশ ভালোভাবে দিব, ঠিক আছে? একটা বিশ্বাস রাখবা, কারণ সৃষ্টিকর্তা একজন আছে, ঠিক আছে? তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিছো, যতটুকু দেওয়ার দিছো। এবার অনেকে আছে যে ভাইয়া পড়াশোনা করি নাই, কালকে পরীক্ষা খারাপ হবে। আরে ভাই, তুমি যে প্রিপারেশনে নিছো না কেন, পড়ছো তো এতদিন, টুকটাক তো জানো, যে ফিজিক্সের সূত্রগুলো জানো, অ্যাপ্রোচ গুলো তো জানো। এইটা নিয়ে তোমাকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসা লাগবে। মাইন্ডসেট হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি মাইন্ডসেট একটা উইক থাকে, আরে কোনো রকম পড়ছি, কি হবে না হবে পাবো না,
তাহলে তো অটোমেটিক তুমি পিছায় পড়তেছো ভাইয়া। তুমি যা পড়ছো এটা নিয়ে তোমাকে লড়াই করতে হবে, এটা নিয়ে তোমাকে যুদ্ধে নামতে হবে। আগামীকালের পরীক্ষা একটা বিশ্বাস নিয়ে যাও, সর্বোচ্চ ইফোর্টটা দাও, অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছো তোমার জন্য। আর যেটা বললাম, যদি প্রেশার খাও, যদি আগে থেকেই চিন্তা করো যে ভাইয়া ফিজিক্স কঠিন, ফিজিক্স এ প্লাস না পেলে সব শেষ, আগে একটা এ প্লাস মিস হয়েছে, ভাইয়া একটা এ প্লাস কখন লাইফকে ডিফাইন করতে পারে না। তুমি পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, কেটে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? অনেক ভাইয়া আমি দেখছি শিক্ষার্থী আছে যে লাইফে এ প্লাস, আমি জিপিএ পাওয়ার পরে কথাগুলো বলছি, এমন বলতে পারো যে ভাইয়া আপনি তো নিজেই মনে হয় এ প্লাস পান নাই, আসে বড় বড় কথা বলতেছেন। ভাইয়া পিএসসি থেকে এইচএসসি পর্যন্ত সবগুলোতে এ প্লাস পাওয়ার পরে তোমাকে এই কথাগুলো বলতেছি যে তুমি জিপিএ না পাওয়ার পর লাইফে অনেক ভালো কিছু করতে পারবা যদি তোমার সেই সৎ সাহস থাকে, তোমার যদি সেই মনোবল থাকে। তো তুমি একটা সামান্য একটা ফিজিক্স পরীক্ষাতে ভয় পাচ্ছ, তুমি উইক ফিল করতেছো, তাহলে লাইফে সামনে বড় বড় কঠিন পরীক্ষাগুলো তুমি কেমনে পারি দিবা? তো চাপ নেওয়ার কিছু নাই ভাইয়া, তোমরা জাস্ট যা পড়াশোনা করছো এটা দিয়ে একটা হিট দিয়ে আসতে হবে, সর্বোচ্চ ইফোর্টটা দাও। আর যা পড়ছো বললামই তো, লিখে আসবা, 5টা সৃজনশীল লিখবা। এখন বলতে পারো ভাইয়া এই বছর তো নাম্বার নাও দিতে পারে, ভাই দিবে কিনা তুইও জানিস না, আমিও জানি না, চাপ নিস না ভাই, তুই জাস্ট সবগুলো লিখায় এমসিকিউ ভালো মতো দে। আর যেটা বললাম, যদি প্রেশারটা তুমি কমাইতে পারো যে ভাই আমার ফ্রেন্ড ভালো পরীক্ষা দিছে ও এ প্লাস পাবে, আমি যা পাবো তাই, যদি এইটা যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারো। আর যারা যদি কোনো অভিভাবক দেখেন, আপনাদের সন্তানকে সবসময় একটু মোটিভেট করা ট্রাই করবেন। যদি আপনি বলেন যে তো এই সব পড়াশোনা করিস নি, আগে তো পরীক্ষা খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, এমনিতেই তো ভয়ের মধ্যে আসছে, এবং আপনি যখন ওকে এই কথাগুলো বলবেন, মানে অভিভাবকের কথা খুবই কিন্তু হিট করে, ঠিক আছে? তো তখন দেখা যাবে যে ও উইক ফিল করতেছে। এখানে একটা ব্যাপার আমি আপনাদের সামনে শেয়ার করি, যা দেখতেছেন যে বাবা মা যদি আসলে সন্তানদেরকে কোনো কিছু বলে, এটা তাদেরকে মানে দেখা যায় এটা ডিপ্রেশন নিয়ে যায়, এটা ওইভাবে হিট করে না, কারণ বাবা মা তো আসে, ওরা তো জানে যে আছে, এটা তো হারানোর কিছু না। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই সেম জিনিসগুলোই যদি ওকে ওর কোনো মানে অন্য কোনো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যদি হিট করে যে তুমি মানে ভালো কিছু করতে পারতেছো না, তুমি পড়াশোনা করতে পারতেছো না, তোমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু অন্য মানে আমি বলতে চাচ্ছি যে নিজের মানুষ না হয় যদি অন্য মানুষ তাকে হিট করে এই কথাগুলো, এইটা কিন্তু তাকে সরাসরি আঘাত করে, এবং এইটা থেকে তার মধ্যে একটা জেদ আসতে পারে। এমন একটা জেদ আসবে যে জেদের কারণে দেখা যাবে শুধু এই এইচএসসি পরীক্ষাটা সামনে সবগুলো পরীক্ষা সে উল্টে ফেলবে, একদম উড়াউড়া পরীক্ষা দেবে, ঠিক আছে? তো আর মানে আপনারা যারা আপনজন আছেন, তারা যদি কথাবার্তা আপনি এভাবে বলেন, অপমান করেন, এটা তাকে হিট করে না ভাই, নিজের মানুষের কথাবার্তা হিট করে না। নিজের মানুষকে একটু টেকনিক্যালি অ্যাপ্রোচ করে, টেকনিক্যালি অ্যাপ্রোচটা কিরকম জানেন? আপনি যদি মোটিভেট করতে পারেন যে তুমি যা পরীক্ষা দিয়েছো, যে রেজাল্ট নিয়ে আমি এটাতেই খুশি, যদি এই কথা বলে ওকে রিল্যাক্স ফিল করাইতে পারেন ভাইয়া, মানে যারা অভিভাবকরা আছেন, আমি তো আপনাকে সম্মান রেখেই বলতেছি, আপনারা যদি এইটা জাস্ট বুঝাইতে পারেন যে যা রেজাল্ট করো ঠিক আছে, তোমার রেজাল্ট নিয়ে আমরা তোমাকে কিছু বলবো না, তুমি জাস্ট এই পরীক্ষা ভালোভাবে দাও, সামনে তুমি আরো ভালো করার চেষ্টা করো, এই কথা যদি বলতে পারেন, ও যদি রিল্যাক্স ফিল করে, ওই ছেলেটা অনেক ভালো ভালো করবে এবং ও ভালো একটা রেজাল্ট নিশ্চিত করবে, এটা আমি মোটামুটি শিওর, ঠিক আছে? কিন্তু আমরা যদি অভিভাবকরাই তাদেরকে প্রেশার দেই, ওরা পড়ার টেবিলে বসে ভাবে যে যদি কালকে এই প্লাসটা না আসে, যদি কালকে পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়, যদি কালকে আমার রেজাল্ট খারাপ হয়, এই যদি কিন্তু করতে করতে চলে যায়, আলটিমেটলি রেজাল্ট খারাপ হয়ে যায়। তো যেটা বললাম যে এই কথাগুলো যদি অন্য মানুষ বলে, এটা কিন্তু খুবই মানে ইফেক্ট একটা জিনিস। এই কথাগুলো যদি অন্য মানুষ বলে, পাশে যদি দেখা যায় পাশের পাশে আন্টি বা আদার্স কেউ যদি বলে, তখন এই কথাগুলো তাকে হিট করে, কি রে ও আমাকে ইনসাল্ট করছে, ও আমাকে বলছে আমি পারবো না, আমি জিভাবে পারবো না, আচ্ছা দাঁড়া আমি দেখাচ্ছি, এই পরীক্ষাটা তো মোটামুটি যাচ্ছে, পরের পরীক্ষা থেকে আমি দেখাবো কিভাবে এ প্লাস পাইতে হয়, কিভাবে জিভাবে পাইতে হয়, কিভাবে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগে। তো এই জেটটা তোমাদেরকে ভাইয়া, তোমাদের 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের এই জেটটা নিয়ে আসা লাগবে। এই জেট যদি নিয়ে আসতে পারিস ভাই, শুধু এই এইচএসসি পরীক্ষা না, সামনে এইচএসসি থেকেও বড় যুদ্ধ অপেক্ষা করতেছে, এডমিশন অপেক্ষা করতেছে, এই এডমিশন পরীক্ষা তুই ভালো করতে পারবি, ঠিক আছে? আর যদি জেদ নিয়ে না আসতে পারিস, এইচএসসি মোটামুটি টানা টুনা করে যদি এ প্লাস পাও ভাইয়া, তুমি এডমিশন ভালো করতে পারবে না। তো এডমিশনের জন্য এখন থেকে তোমাকে একটা গোছানো মাইন্ড সেটআপ রাখা লাগবে যে ভাইয়া পরীক্ষাগুলো দেই, এরপরে পরীক্ষার পর থেকে আমার আবার একটা নতুন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা ভাইয়া এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের ব্যাচে প্রি বুকিং করে রাখতে পারবা। কারণ প্রি বুকিং করে রাখলে যে সুবিধাটা হবে, আমাদের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে বা মানবিকের শিক্ষার্থী রয়েছে, ভার্সিটি ইউনিটের কোর্স হচ্ছে আমাদের 4500 টাকা, এটা তুমি মাত্র ভাইয়া এখন 2000 টাকায় প্রি বুকিং করে রাখতে পারবা, এবং পরবর্তী সময়ে তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, এই 2000 টাকায় তুমি পুরো ক্লাসগুলো করতে পারবা। আর যাদের টাকার সমস্যা আছে, তোমরা এখন 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা। এসএসসির পরে তোমাকে বাকি 1500 টাকা তুমি যদি দাও, তাহলে তোমার কাজ শেষ, তোমার কোর্স কমপ্লিট, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে তুমি 500 টাকা দিয়েছো, পরবর্তী 1500 টাকা দিলে তোমার 2000 টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমার কিন্তু পরবর্তীতে 4000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগতেছে না। আর যারা এখন প্রি বুকিং করে রাখবা, পরবর্তীতে অবশ্যই ভর্তি হতে পারবা, সেক্ষেত্রে তোমাদের জন্য কোর্স ফি 4500 টাকা হয়ে যাবে। একইভাবে আমাদের মেডিকেল এডমিশন ব্যাচেও ভর্তি চলছে, তোমরা যারা জানতে চাও বিস্তারিত আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে। তো যাই হোক, আগামীকালকে পরীক্ষাটা একটা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।